নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এখন পশ্চিম বাংলায় যত অ্যাস্ট্রোলজার রয়েছেন প্রত্যেকেই কিন্তু বলেন যে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে সর্বপ্রথম যেটা জানতে হবে তা হচ্ছে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তার দ্বারা আমি যে জন্মছক ক্রিয়েট করছি সেই জন্মছক দ্বারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয়। এবং পূর্বেও কিন্তু আমি বলেছি যে আমরা যখন কারোর প্রেডিকশন করি তখন জন্মছক দ্বারা কিন্তু প্রেডিকশন করি না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু প্রেডিকশন করা হয়। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। ফার্স্ট, এছাড়া মনে রাখা প্রয়োজন আছে, যদি কখনো আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে আপনি জ্যোতিষী আমার হাতটা দেখে দিন তো। হাত দেখা কিন্তু কখনো কোনো অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে তো পড়েই না। কেননা আমার এই যে হাতের রেখা, এগুলো কিন্তু নার্ভের দ্বারাই সৃষ্টি হয় এবং নার্ভের দ্বারাই কিন্তু পরিবর্তিত হয়। তাই হাত দেখাকে কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি বলা চলে না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি তো বলা চলেই না। এছাড়া মনে রাখা দরকার আছে, এই যে সংখ্যা তত্ত্ব, পার্ট অফ অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন করার ক্ষেত্রে কিছু কিছু অংশে এই সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় বা সংখ্যা তত্ত্বের প্রয়োজন হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা 5%, 10% বেশি কিন্তু কখনো প্রেডিকশন করা যায় না। অ্যাকুরেট প্রেডিকশনের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি। এছাড়া আমরা যে হোরা পদ্ধতির কথা বলি, হোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি নয়, এটা মানুষকে বোকা বানানো, মানুষকে হরহর হরণ করার জন্য আমরা কিন্তু এই হোরা পদ্ধতির সৃষ্টি করেছি। যেহেতু আমরা কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারি না, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, হ্যাঁ, সেটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক মানে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ক্যালকুলেশন মানে হেভি ক্যালকুলেশন এবং একদম পিওর ম্যাথ। মারাত্মক অঙ্ক এবং ক্যালকুলেশন না জানলে কখনো কালপুরুষ ছক ক্রিয়েট করা যায় না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যখন আপনারা কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তখন অবশ্যই বলবেন আপনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন তো। বা যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, হ্যাঁ এক সেকেন্ড, যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কখনোই আপনি আপনার হাতটা এগিয়ে দেবেন না। আর ওই আতস কাজ দিয়ে আপনার রবি খারাপ, মঙ্গল খারাপ নয়, আপনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন তো। আবার বলছি, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু একদম আলাদা। নমস্কার। প্রণাম স্যার। 15 মে 1995, 5:50 PM, বারুইপুরে আমার জন্ম। 6369, 15 মে 1995, বারুইপুরে আমার জন্ম। স্যার বলছি, আপনি বোধহয় 5:55 PM বললেন। 5:50 PM কিন্তু বারুইপুর, 5:50 PM। আমি একবার বলিনি কেমন স্যার, টাইমটা কিন্তু 5:50 PM, আমি একবার বলিনি। PM হবে 5:50 PM, বারুইপুরে জন্ম। স্যার, আমি তো আপনার অনুষ্ঠান দেখি, কিন্তু আমার ওয়াইফ, আমার মা আপনাকে ভগবান জ্ঞানে একদম শ্রদ্ধা করে এবং ওই যে ঠাকুরের মন্দির আছে
আমাদের বাড়িতে, সেখানে কিন্তু আপনার ফটো ওনারা ঠাকুরের সাথে রাখে, খুব ভক্তি করে আপনাকে স্যার, আপনাকে খুব ভালো লাগে স্যার। আমাদের প্রথমেই যদি আপনি লক্ষ্য করি তাহলে 7th হাউসে কিন্তু শুক্র এবং কেতুর অবস্থান। শুক্র কিন্তু সমসপ্তমে 1 নাম্বার ঘরে, লগ্নের ঘরে রাহুকে কিন্তু হিট করছে। এই রাহু এবং শুক্রকে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সূর্য 8 নাম্বার ঘরে, শুক্রের ঘরে বসে রয়েছে। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সূর্য এবং শুক্র, মানে দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সুন্দর একটা সংসার ছিল, তোমার সন্তান ছিল, কিন্তু সংসারটা বরবাদ হয়ে গেছে, সংসারটা স্ম্যাশড হয়ে গেছে। তার কারণ 6-9 কানেকশন, অবৈধ সম্পর্কে তুমি জড়িত। একদম ঠিক, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে আমি ক্যালকুলেশনটা করি, প্রেডিকশনটা করি, তারপর তুমি বলো, তাহলে আমার সুবিধে হবে। আমি যদি কোনো ভুল বলি তখন তুমি অবশ্যই আমাকে ধরিয়ে দিও। আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি যে আজকের দিনে কিন্তু সাংসারিক জীবনটা, পার্সোনাল লাইফ, বিবাহিত জীবনটা তোমার বরবাদ হয়ে গেছে। তার কারণ অবৈধ সম্পর্কে তুমি কিন্তু জড়িত, অবৈধ সম্পর্কে তুমি একদম আষ্টে পিষ্টে আটকে গেছো। 8 নাম্বার ঘরে রবি এবং শুক্রের অবস্থান। এবার সূর্য কিন্তু যদি দেখি, মানে রবি সূর্য, সে কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 11 নাম্বার ঘরে কিন্তু রবির ঘরে মঙ্গল বসে আছে, আর মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে আছে। সুতরাং প্রত্যেকে তোমাকে সম্মান করত, শ্রদ্ধা করত, তোমার মর্যাদা ছিল, একটা ভ্যালু ছিল, পুরোটাই তুমি হারিয়ে ফেলেছো তোমার অবৈধ ক্রিয়াকলাপের জন্য বা চরিত্রহীনতার জন্য। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সকলে সম্মান করত, এখন সবাই কিন্তু অসম্মান করে বা তোমাকে ইগনোর করে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, 5 নাম্বার ঘরে শনির ঘরে শনি বসে রয়েছে, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আবার যদি 2 নাম্বার ঘরটা দেখা যায় তাহলে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, যেই চন্দ্র কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আর বৃহস্পতি কিন্তু 3 নাম্বার এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে তুমি কিন্তু বেশ ভালো অর্থ ইনকাম করো, এটাও লক্ষ্য করা যাচ্ছে। তোমার প্রচুর অর্থ ইনকাম রয়েছে, এখনো রয়েছে, কিন্তু কিন্তু তুমি বিন্দুমাত্র সুখে নেই, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমাকে অবশ্যই কিন্তু তুমি জানিও যদি আমি কোনো ভুল প্রেডিকশন করি। এরপর যদি আমি খুব ভালো মতন দেখি 4th হাউস, 4 নাম্বার ঘরটা শনির ঘর। এবার সেই শনি 1 2 3 4 5 6 7, প্রথমত শনি 7 নাম্বার ঘরে মঙ্গল এবং রবিকে হিট করছে, সেই রবি দারিদ্র যোগের আন্ডারে। আর শনির যে 3টে দৃষ্টি রয়েছে, 3 নম্বর 7 নাম্বার এবং 10 নাম্বার, প্রথম দৃষ্টিতেই কিন্তু শুক্র এবং কেতুর আন্ডারে, এবং সেই শুক্র কিন্তু সমসপ্তমে রাহুকে হিট করছে। তাহলে আজকের দিনে কি হয়েছে, তোমার নির্দিষ্ট কিন্তু কোনো ঘর নেই। তুমি অবৈধ সম্পর্কে যার সাথে জড়িত, অবৈধ সম্পর্ক, সেও বিবাহিত, যার কাছেও যেতে পারছো না, অথচ যার সাথে যার মজে মন কি বাহারি কি বাডম। আবার তুমি নিজের ঘরেও আসতে পারছো না, সেখানে মুখ দেখাবার কিন্তু তোমার জো নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 5 নম্বর ঘরটাও দেখি ভালো মতন, তাহলে সেই শনির ঘর, সেই শনি 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, চন্দ্রকে হিট করছে, সেই চন্দ্র কিন্তু 2 নাম্বার ঘর, 1 2 3 4 5 6 7। তাহলে চন্দ্র কিন্তু আবার সমসপ্তমে 8 নাম্বার ঘরে দারিদ্র যোগ, এবং 8 নাম্বার ঘরের সূর্য, সেই সূর্যের ঘরে আবার মঙ্গল, সেই মঙ্গলের ঘরে কিন্তু আবার কেতু। তাহলে নিজের সন্তানের কাছেও কিন্তু তুমি তোমার সম্মান পুরোপুরি হারিয়ে ফেলেছো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব শর্টে বলো, আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম? স্যার আপনি নরনারায়ণ, আপনি কখনো ভুল বলতে পারেন, কখনোই ভুল বলবেন না। কি বলবো স্যার, আমার এই যে আমি চাইছি না তবুও অবৈধ সম্পর্কে আমি জড়িয়ে পড়ছি। স্যার আপনি একদম ঠিক বলেছেন, আমার মাত্র 3 বছরের বাচ্চা ছেলে, শিশু সে, তবুও সে এখন আমার কাছে আসে না। সে যেন বুঝতে পারে যে তার বাবা কোনো ভুল কাজ করছে, সে আমাকে বাবা বলে ডাকে না, আমার কাছে আসে না, আমাকে দেখলে সে কেঁদে ওঠে। আপনি একদম ঠিক স্যার, আপনার প্রেডিকশন মানে কি বলবো, 100তে একদম পুরোপুরি ঠিক। আর বেশি বলার দরকার নেই। তোমার যদি রেকটিফিকেশনের প্রয়োজন হয়
তুমি আমার চেম্বারে আসতে পারো, কিন্তু আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই তখনই করি যখন কেউ বলে যে আপনার কাছে আমি স্যারেন্ডার করলাম। স্যারেন্ডার মানে মুখে স্যারেন্ডার নয়, পুরোপুরি স্যারেন্ডার করলাম। আপনি যেমন বলবেন সেরকম ভাবে আমি চলবো। তার কারণ অবৈধতার মধ্যে দিয়ে কখনো জীবনে শান্তি পাওয়া যায় না, সুখ কখনো লাভ করা যায় না। ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্যটা তো বুঝতেই হবে, তাই তো? নমস্কার স্যার, প্রথমেই আপনাকে আমি প্রণাম জানাই স্যার। স্যার, আমি আপনার অনুষ্ঠানের খুব ভক্ত, আপনারও ভীষণ ভক্ত। আমার বাড়িতে অ্যাস্ট্রোলজি কেউ বিশ্বাস করে না, তাই জন্য অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান কেবল আমি ছাড়া অন্য কেউ দেখে না। আমার বাড়িতে কেউ অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস করে না আমার স্ত্রী। যেহেতু কেবল আমি আপনার অনুষ্ঠান দেখি, তাই জন্য ওই আপনার অনুষ্ঠানের বা অ্যাস্ট্রোলজির আমার স্ত্রী ভীষণ সমালোচনা করেন স্যার, ভীষণ সমালোচনা করেন, নানান ধরনের কথা বলেন। কিন্তু কয়েকদিন ধরে এমন হচ্ছে, আমার স্ত্রী নিজেই কিন্তু আমাকে বলেছে যে তিনি আপনাকে মাঝে মাঝেই কিন্তু দেখছেন স্যার। মানে আমার স্ত্রী মাঝে মাঝেই দেখছে যে আপনি, আমাদের সোফা আছে বা আমাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে সেখানে আপনি বসে আছেন, বা তার দিকে তাকিয়ে আপনি হাসছেন। রিসেন্ট তিনি দেখেছেন সোফার মধ্যে আপনি বসে আছেন, আমাদের যে সোফাটা যেখানে রয়েছে সেখান থেকে ডাইরেক্ট আমাদের শোয়ার ঘরটাও দেখা যায়। তো আমার স্ত্রী বলছেন যে আমি শুয়েছিলাম, দেখছি উনি তোমার স্যার, আমি যেহেতু আপনাকে স্যার বলি, আমি আপনার কাছে যাইনি, প্রেডিকশন করাইনি, রেমিডিয়াল প্রসেসও অ্যাপ্লাই করিনি, কিন্তু স্যার বলেই রাখি। তো বলছে তোমার স্যারকে দেখলাম সোফার মধ্যে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু যখনই তিনি দেখছেন, আমার স্ত্রী নিজেই কিন্তু বলেছে যে তখন আমার শরীরটা কেমন অসাড় হয়ে যাচ্ছে, যে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক উঠে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না। মানে এটা বুঝতে পারছি না যে আমি কি ঘুমের ঘরে দেখছি না সামনাসামনি দেখছি। কেন এরকম হচ্ছে স্যার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি। কেন এমন হচ্ছে, কি কারণে এমন হচ্ছে, এইগুলো আমাকে প্রশ্ন করা বেকার। কে আমাকে খারাপ বললো, কে আমাকে নিয়ে সমালোচনা করলো, তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। তবে আমি এটুকুই জানি, যদি আমার প্রতি তার ইন্টারনাল শ্রদ্ধা ভক্তি বাইরে যা আমার মা প্রকাশ করছে, ভেতরে কিন্তু তিনি সেইটা নয়। তুমি তাকে জিজ্ঞাসা করো, তিনি নিশ্চয়ই বলবেন। তার কারণ যখন আমার মা আমাকে লক্ষ্য করতে পারছেন, প্রত্যক্ষ করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, তার মানে কোনো না কোনো ভাবে তিনি আমার কাছে নিজেকে সমর্পণ করেছেনই। আপনি ঈশ্বর স্যার, আপনার কাছে সবাইকে সমর্পণ করতে। তোমার একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পেরেছো? আমি ফোনটা রাখছি, পরে ঘটনাটা বলছি। একটুখানি ফোনটাকে পরে দেবে। আমার বহরমপুরের চেম্বারে আমি বহুদিন হলো যাই, তাই বোধহয় 2023 রেন্ট বা 2024 সালে আমার এক মা, আমি তার নামটাও বলছি, সাকিনা বিবি বলে একজন, তিনি আমার কাছে আসতেন এবং এসে তার প্রেডিকশন করিয়েছেন, তার হাজবেন্ডের প্রেডিকশন করিয়েছেন, তার মেয়ের প্রেডিকশন করিয়েছেন। মেয়ে কিন্তু সরকারি হসপিটালের নার্স, সব প্রেডিকশন করিয়েছিলেন। এবং যত তিনি আমার কাছে আসতে শুরু করলেন, সাধারণতভাবে অ্যাস্ট্রোলজি মানে কিন্তু, এক্সট্রিমলি সরি টু সে, সাধারণ মানুষ ধর্ম ভিত্তিক করে তুলেছে, কিন্তু অ্যাস্ট্রোলজি তো আসলে ধর্ম ভিত্তিক নয়। আমার সেই মাটি যখন আমার কাছে আসতে শুরু করলেন, অনেকের প্রেডিকশন করিয়েছেন, ভেরিফিকেশন করিয়েছেন, এমনি আমার সান্নিধ্য তার ভালো লাগতো। আমার মাই বলেছে, আমার কাছে আসতে আসতে সে প্রথমে আমাকে স্যার বলে ডাকতো, তারপরে আমাকে বাবা বলে ডাকতে শুরু করলো। এতটাই কিন্তু আমার প্রতি তার ভক্তি, এতটাই কিন্তু আমার প্রতি তার শ্রদ্ধা। রিসেন্ট সে বলছে সারাদিন কাজকর্ম করেছি, প্রচুর পরিশ্রম করে, সারাদিন কাজকর্ম করে আমি জাস্ট রেস্ট নিচ্ছি, মানে তন্দ্রা মতন এসছে, আমি স্বপ্ন দেখছি বাবা তুমি আমার ঘরে এসেছো। সে কিন্তু বলছে এটা কিন্তু আধো ঘুমে আধো জাগা অবস্থায়, সজ্ঞানেও নয় অজ্ঞানেও নয়, সে স্বপ্ন দেখছে আমি তার বাড়িতে এসছি, সে আমাকে পাত পেরে বসে খাওয়াচ্ছে, আমি মাটিতে বসে খাচ্ছি,
এবং মানে বহরমপুরের চেম্বার থেকে, এবং আমি সেই দিন কলকাতায় না ফিরে গিয়ে আমি তার ঘরে বিশ্রাম নিচ্ছি। তাহলে একটা মানুষের স্যারেন্ডার কোন লেভেলে চলে গেলে পরে সে কিন্তু জাগ্রত অবস্থাতেই আমাকে উপলব্ধি করতে পারে, সে কিন্তু তার বাবাকে নিজের হাতে সেবা করছে লক্ষ্য করতে পারে, সে কিন্তু তার গৃহের মধ্যে আমি বিশ্রাম করছি সেটা কিন্তু সে প্রত্যক্ষ করতে পারে, উপলব্ধি করতে পারে। এই প্রসঙ্গে তুমি জানলে অবাক হয়ে যাবে। আমার একটা ছোট্ট ঘটনা আছে, যাই হোক আমি একটু ফোনটা ধরে নিই, তারপরে আমি একটা ছোট্ট ঘটনা বলছি। নমস্কার, আমি প্রেডিকশন করতে চাই 8ই নভেম্বর 1967, 11:50 AM রায়গঞ্জে আমার জন্ম। আমি প্রেডিকশন করতে চাই। রায়গঞ্জে জন্ম তো? রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জে জন্ম, আমাদের এই রায়গঞ্জ। হ্যাঁ হ্যাঁ। 6369 কানেকশন, 6369 কানেকশন। 8 নভেম্বর 1967, 11:50 AM রায়গঞ্জে জন্ম। 11:50 AM রায়গঞ্জে জন্ম। ভেরি নাইস। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে সূর্য এবং কেতু 10 নম্বর ঘরে বসে রয়েছে, 4 নম্বর ঘরে মঙ্গলের ঘরে রাহু, এবং সেই রাহু সমসপ্তমী কিন্তু বুধকে হিট করছে। মঙ্গল রাহুর অবস্থান, রাহু এবং মঙ্গলের অবস্থান সূর্য কেতুকেও হিট করছে। আবার শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। আর সবচেয়ে বড় কথা, এই যে 4 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 12 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে বসে আছে। সেই বৃহস্পতি কিন্তু 8 নম্বর ঘরে বসে আছে। তাহলে তোমার মধ্যে কিন্তু ইরিটেশনের জায়গা কেমন। আবার 8 নম্বর ঘর কিন্তু 6369 কানেকশন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে যে রবির ঘর, সেই রবি কিন্তু কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে। সম্মানহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, লুস্টক করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইগোর জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সম্মানহানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই যে 96 কানেকশন, ইরিটেশন, আর্গুমেন্ট, লুস্টক, সম্মানহানি, ইগো, এবং আমি সব জানি সব বুঝি, এর ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে তুমি সব জানো সব বুঝো, তাই জন্য বসের কোনো কথা শোনো না, তাই জন্য সাবঅর্ডিনেটকে জ্ঞান দাও, কলিগসদের জ্ঞান দাও, সবাইকে জ্ঞান দাও, তাই জন্য তুমি কিন্তু তোমার চাকরিটা পর্যন্ত হারিয়ে ফেলেছো। ফার্স্ট, এখন এই যে তুমি সব জানো সব বুঝো, আমাকে কিছু শেখাবার প্রয়োজন নেই, এই মানসিকতা থেকে কি হয়েছে জানো, এত কিছুর পরেও তুমি কিন্তু এক্সাম্পল সেট করতে পারোনি যে আমি তো সফল, আমি আমার কারণেই সফল হলাম। আজও কিন্তু তুমি যদি 4 নম্বর ঘরকে লক্ষ্য করা যায়, তাহলে রাহু এবং মঙ্গলের অবস্থান, এবং সেই মঙ্গল যেহেতু 12 নম্বর ঘর, 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর, আজও কিন্তু তুমি ভাড়া বাড়িতে থাকো। তাহলে নিজে এক্সাম্পল সেট করে উদাহরণ প্রস্তুত করে দেখিয়ে দিতে যে দেখো আমি আমার নীতিতে চলে সফল হয়েছি, সেটা কিন্তু তুমি হতে পারোনি। আজও তুমি ভাড়া বাড়িতে থাকো, আজকের দিনে তুমি অড সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো। কেন? তার কারণ আজকের দিনে কিন্তু তোমার চাকরিটা চলে গেছে। যে কোনো কর্মক্ষেত্রে যদি তোমার মধ্যে রেসপন্সিবিলিটি, চাপ বৃদ্ধি, তার দ্বারা ইরিটেশন সৃষ্টি হয়, আমাকে কাজ করতে বলা হচ্ছে তার জন্য আমি ইরিটেট হয়ে যাচ্ছি, আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, লুস্টক করছি, হ্যাঁ, তাহলে ইগো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমি আমার সাবঅর্ডিনেটদেরকে হ্যান্ডেল করতে পারছি না, আমি আমার কলিগসদের সাথে শত্রুতা সৃষ্টি করছি, কমিউনিকেশনের জায়গায় যদি ঠিক না থাকে এবং সব জানি, তাহলে কিন্তু একটা কর্মক্ষেত্রে কখনো নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। সেটাই কিন্তু তোমার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য যেটা করা যাচ্ছে, 12 নম্বর ঘরের মঙ্গল, 12 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি মানে আমার ভেতরের যে প্রফেশনাল জ্ঞান, সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, সেই ঘরেই কিন্তু মঙ্গলের ঘরে কিন্তু আবার রাহু বসে রয়েছে, এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে, এবং মঙ্গল এবং রাহুর অবস্থান সূর্যকে তোকে নেগেটিভ করছে। সবসময় মানুষকে ছোট করার একটা প্রবৃত্তি তোমার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক ছোট করলেন, কিন্তু এটা আপনার জানা প্রয়োজন যে আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে,
তারপরেও আমাকে যেটা বলা হবে সেটাই করতে হবে, হোক সে বস, আমি যেইটা বললাম, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, যেই হোক, আমি তাদের কথা শুনে তাদের কথায় চলতে হবে। 2000 আমার পক্ষে সম্ভব নয়, আমার যথেষ্ট জ্ঞান আছে। আমাকে এবার বলতে দাও, তুমি ফোনটা করেছো সঠিক মতন ব্যবহার করো। 2025 এ দাঁড়িয়ে তুমি যদি কম্প্রোমাইজ না করো, কার কম্প্রোমাইজ? কম্প্রোমাইজ করে তুমি সব জেনে গেছো, সব বুঝে গেছো, তারপরেও তো বাবা তুমি নিজে সফল হতে পেরেছো। আরে মশাই, ওরকম সফলতার আমার প্রয়োজন নেই। ওরকম সফলতার প্রয়োজন নেই মানে বুঝতে পারলাম না। ভাড়া বাড়িতে থাকো, 6th হাউস যদি খুব ভালো মতন দেখা যায়, বুধের ঘর, 9-6 কানেকশন, 6-3, সেই বুধ কিন্তু সূর্য এবং কেতুর আন্ডারে, ঋণে ঋণগ্রস্ত হয়ে গেছে। জ্ঞানগুলো দিচ্ছেন না, সব আমি জানি, তারপরেও তুমি সব জানো। ভেরি নাইস গুরুদেব, তুমি যখন সব জানো তখন আমাকেও বিদায় দাও, কিছু বলার নেই আমার। যাই হোক, একটা ফোন চলে এসেছে। নমস্কার। নমস্কার স্যার, গলা শুনেই আশা করি বুঝতে পারছেন আমি কে। আমি আজ থেকে 3-4 বছর আগে আপনার চেম্বারে গিয়েছিলাম আমার নাতির ব্যাপারে। আপনি নাতির প্রেডিকশন করে বলেছিলেন যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েই দুরারোগ্য ব্যাধি সারানো সম্ভব নয়, তাই জন্য ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্টটাও আপনাকে দেখিয়েছিলাম। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তাই জন্য আপনি পুরো খরচটা দিয়েছিলেন স্যার। কিন্তু নাতি সুস্থ হয়ে যাবার পর আপনাকে আমি ব্লক করে দিই, এটা আমাদের লজ্জা, কেননা আমি টাকাটা ফেরত দিতে পারতাম না। কিন্তু আজকের দিনে আবার সেই নাতির সেই রোগ চাগার দিয়ে উঠেছে, এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না স্যার। আপনি রক্ষা করুন স্যার। আমি জানি স্যার আপনি ঈশ্বর, আপনি চাইলে সব কিছু যাতে টাকাটা ফেরত দিতে হয়, তাই জন্য তো তুমি আমাকে ব্লক করে দিয়েছিলে বাবা। হ্যাঁ স্যার, আজকের দিনে আবার আমি তো টাকাটা ফেরত দিতে পারতাম না। ভেবেছিলে আর কোনোদিন বিপদ আসবে না, আর সুমন্ত বাবুকে লাগবে না। বাঁচান স্যার, আমি কথা দিচ্ছি বাবা। বাঁচান স্যার, স্যার বাঁচান, বাচ্চাটাকে বাঁচান স্যার। তুমি আবার আমার কাছে এসো, পারবেন স্যার, আপনি বাঁচান, আমি আবার তোমাকে সাহায্য করব। আপনি বাঁচান। সন্তান যত পথেই যাক, সন্তান যত খারাপই হোক, পিতা কখনো খারাপ হতে পারে না। আর ফোন দিও না। ছোট্ট একটা যে গল্পটা বলবো বলছিলাম, আমার ব্যারাকপুরের চেম্বারে এক শিক্ষক শিক্ষকতা করে, তার স্ত্রীও শিক্ষকতা করে। দুজনেই কিন্তু আমাকে ঈশ্বর রূপে শ্রদ্ধা করে, পুজো করে, সম্মান করে, এবং সেই শিক্ষকের শাশুড়ি যিনি, তিনিও কিন্তু আমাকে ঈশ্বর রূপে শ্রদ্ধা করেন। সেই শিক্ষক দম্পতি আমাকে বলে, আমরা একটা নতুন সন্তান নিতে চাই। তো আমাদের তো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আমি বললাম অনেক প্রবলেম, এবং ডাক্তারিও অনেক প্রবলেম ছিল। তখন অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই দুজনের ক্ষেত্রে করি। তার আগে কিন্তু দুজনে সেপারেট ভাবে নিজেদের জীবনের জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন। তারপর তাদের সন্তানের জন্য আমি কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি। এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তারপর সঠিক স্থান, সঠিক অবস্থান মেনে তারা কিন্তু সংগ্রামে লিপ্ত হয়, এবং পরবর্তীকালে কিন্তু আমার সেই শিক্ষিকা মাটির অন্তঃসত্ত্বা হয়। শিক্ষিকা মাটির গর্ভে কিন্তু সন্তান আসে। সন্তান আসার পর কিন্তু তার মারাত্মক প্রবলেম সৃষ্টি হয় প্রতিটা মুহূর্তে, এবং প্রতিটা মুহূর্তে আমাকে ঈশ্বর রূপে স্মরণ করে আমাকে তিনি জানায়, আমার সেই শিক্ষিকা মা, আমার এই প্রবলেম সৃষ্টি হচ্ছে, ডাক্তার বলছে আমার এই কম, বা বেবি এখনো সেরকম বেড়ে উঠতে পারিনি। এবং প্রতি মুহূর্তে কিন্তু আমি তাকে অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইড করে গেছি, পিতা মনে করে, আমি তার, সে আমার সন্তান, আমি তার পিতা, এটা মনে করে তাকে আমি একদম পুঙ্খানুপুঙ্খ গাইড করে গেছি। একদম সময় নেই, তাই জন্য সংক্ষেপে বলছি। এরকম ভাবে কিন্তু 10 মাস প্রতি মুহূর্তে তাকে গাইড করে গেছি, এবং প্রতি মুহূর্তে ডাক্তার বলেছে, আরে অনেক কিছু, নানান কিছু হতে পারে, সাবধান সাবধান সাবধান। যখনই বলেছে, সে যখনই আমাকে জানিয়েছে আমার শিক্ষিকা মা, আমি তখনই কিন্তু তাকে গাইড করে গেছি। তারপর সে কিন্তু একটি মেয়ের জন্ম দেয়। সেই মেয়েটি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন লেভেলে চলে যেতে পারে, সেই মেয়েটি যখন জন্ম হয়, সর্বপ্রথম কিন্তু সেই শিক্ষক আমাকে জানায়। এবং যেহেতু তারা আমাকে দেবতা মনে করত, ঈশ্বর মনে করত, এবং সেই মাটি, যে ছোট্ট মাটি শিশুটি জন্মালো, সে আমার প্রিয়া, তাই জন্য আমি তার নাম দিলাম দেবপ্রিয়া। আমি তার ছবিটিও এখানে দেখাচ্ছি, আমার কাছে রয়েছে, একদম সময় নেই। এই হচ্ছে তার ছবি। আমার ছবিটা আমার একদম ল্যাপটপের মধ্যেই থাকে।
এবং সবচেয়ে বড় কথা যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে জন্মাবার পরেই কিন্তু বোধহয় 1 বছরও হয়নি আমার কাছে আবার ব্যারাকপুরের চেম্বারে সেই মাটিকে, আমার ছোট্ট মাটিকে নিয়ে আসে আমার সেই মা, শিক্ষিকা মা এবং আমার সেই শিক্ষক ছেলে। এবং যখন সেই ছোট্ট মেয়েটির আমি ছক ক্রিয়েট করি, তারা সবাই চমকে ওঠে। তার যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের সিচুয়েশন এবং আমার সিচুয়েশন কিন্তু পুরো এক, দুটো ছকের মধ্যে মারাত্মক মেলবন্ধন। এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের ফলে তার মধ্যে যে ক্রিয়াকলাপ, সৃষ্টিশীলতা, তার মধ্যে যে প্রকাশ, সেটা পুরোপুরি কিন্তু আমার মতন বা আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন লেভেলে চলে যেতে পারে এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির ভাইব্রেশন থেকে কেউ কখনো কোনোদিন মুক্ত হতে পারে না। তুমি যদি পজিটিভ হও, পজিটিভ ভাবে ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করো, তাহলে পজিটিভ ভাইব্রেশন পাবে। যদি নেগেটিভ ভাবে সেটাকে গ্রহণ করো, তাহলে তার নেগেটিভ রিপারকেশন তোমাকে পেতেই হবে, তোমাকে সহ্যই করতে হবে। যাই হোক, আজকের মতন এটুকুই। নমস্কার।